गुड इवनिंग फ्रेंड्स, वेलकम टू आवर चैनल लार्निंग वेब। आज के আমরা প্রাইমারি 2023 প্রিপারেশনের ম্যাথমেটিক্যাল যে ম্যাথ পেডাগোগি রামানুজন সিরিজ 4 নিয়ে এসেছি। আজকে আমাদের থাকছে সিটেট 2016 সাল ফেব্রুয়ারি মাসের যে সিটেট হয়েছিল তার পেপার 1 ম্যাথমেটিক্সের 15টা পেডাগোগিক্যাল কোশ্চেন। ওকে, তাহলে আমাদের আজকে কী থাকছে, সিটেট 2016 সালের ফেব্রুয়ারি মাসের ম্যাথের পেডাগোগি 15টা কোশ্চেন নিয়ে আমরা আজকে আলোচনা করছি। তো খাতা কলম নিয়ে বসে যাও, দেখি কে কার কতটা ঠিক হয়েছে। ওকে, তাহলে চলো তাহলে দেরি না করে শুরু করে দিল আজকের ক্লাস। দেখো আজকের প্রথম প্রশ্ন কি বলছে শোনো। এ টিচার ইজ টিচিং অ্যাডিশন অর্থাৎ যোগ টু ক্লাস 2 স্টুডেন্ট, অর্থাৎ ক্লাস দ্বিতীয় শ্রেণীর কক্ষে অ্যাডিশন মানে শেখাচ্ছে। হুইচ অন অফ দ্য ফলোইং ইজ দ্য মোস্ট সুইটেবল স্ট্র্যাটেজি টু ফলো। তো কী বলছে, হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য মোস্ট সুইটেবল স্ট্র্যাটেজি টু ফলো, অর্থাৎ কোন পদ্ধতিটা সঠিক হবে অ্যাডিশন বোঝানোর জন্য। তো অপশানগুলো পড়ি। প্রথম অপশান বলছে অড প্রবলেমস শুড নট বি ডান ইন ক্লাস 2, অর্থাৎ দ্বিতীয় শ্রেণীকক্ষে ওয়ার্ড প্রবলেম শব্দের যে সমস্যা সেটা আলোচনা হবে না। ওয়ার্ড প্রবলেম নম্বর যে সমস্যা, তো এটা তো কখনোই না। শুড নট বি ডান বলছে তো না, এটা তো হবেই না, অবশ্যই তোমাকে তো শেখাতে হবে। ওয়ার্ড প্রবলেম শুড বি ইউজড অনলি ফর দ্য পারপোজ অফ অ্যাসেসমেন্ট, অর্থাৎ শুধুমাত্র মূল্যায়নের জন্য এটা ওয়ার্ড প্রবলেম শেখানো হবে না, এটাও কখনোই ঠিক না। অপশন সি অ্যাডিশন শুড বি ইন্ট্রোডিউসড থ্রু দ্য ওয়ার্ড প্রবলেম, এটা কিন্তু আমরা মানতে পারি, তবু আমরা লাস্ট অপশনটা পড়ে নিই। ওয়ার্ড প্রবলেম শুড বি ডান অ্যাট দ্য এন্ড অফ দ্য চ্যাপ্টারের শেষে করাতে হবে না, কখনোই না। দেখো ম্যাথামেটিক্সকে যখন ক্লাস 1 এবং ক্লাস 2 এ ম্যাথামেটিক্স যে করানো হয় সেটাকে ল্যাঙ্গুয়েজ এবং আর্টের মধ্য দিয়ে তোমাকে শেখাতে হবে। তো অবশ্যই ওয়ার্ড প্রবলেমের মধ্য দিয়ে তোমাকে কী করতে হবে, অ্যাডিশনটা শেখাতে হবে। তো এখানে অবশ্যই রাইট অ্যান্সার কী হবে, অপশন সি অ্যাডিশন শুড বি ইন্ট্রোডিউসড থ্রু ওয়ার্ড প্রবলেম, অর্থাৎ ওয়ার্ড প্রবলেমের মধ্য দিয়ে তোমাকে অ্যাডিশন শেখাতে হবে। কারণ ম্যাথামেটিক্স যে ক্লাস 1 এবং 2তে ল্যাঙ্গুয়েজ এবং আর্টের মাধ্যমে তোমাকে শেখাতে হবে, ঠিক আছে। তো রাইট অ্যান্সার অপশন সি। Next question. A teacher of class 2 gives the following odd problem on addition to student to solve. একই ওই কোশ্চেনটাই বলছে এখানে যে দ্বিতীয় শ্রেণী কক্ষে যে কী করলো, অ্যাডিশন শেখানো হচ্ছে, ঠিক না, একটা সমস্যার দ্বারা, একটা প্রবলেম মানে একটা ওয়ার্ড প্রবলেমের দ্বারা। তো দেখো যারা সিটেট ফেব্রুয়ারি 2016-তে দিয়েছো তারা বোঝার চেষ্টা করো যে 31 নম্বর প্রশ্নের অ্যান্সারটা 32 নম্বরে রয়েছে। এখানে তো বলেই দিয়েছে না যে এ টিচার অফ ক্লাস 2 গিভস দ্য ফলোয়িং ওয়ার্ড প্রবলেম অন অ্যাডিশন, তার মানে কি যে যোগ তোমাকে ওয়ার্ড প্রবলেমের মধ্যে দিয়ে শেখাতে হচ্ছে। তাহলে দেখো 32-এর প্রশ্নই হচ্ছে কি 31-এর অ্যান্সার। তো যাই হোক কোশ্চেনটা দেখো, এ বাস্কেট কন্টেন্স 5 অ্যাপেল, অর্থাৎ একটা ঝুড়িতে 5টা আপেল রয়েছে এবং 7 মোর অ্যাপেলস আর অ্যাডেড টু ইট, এবং 7টা আপেল আবার যোগ করা হয়েছে, মানে যুক্ত করে দিল ওখানে বাস্কেটে, ঝুড়িতে রাখা হলো। হাউ মেনি অ্যাপেলস আর নাও দেয়ার ইন দ্য বাস্কেট, অবশ্যই 12টা। তো বলছে এটা অ্যাডিশনের কোন কনসেপ্টকে বোঝাচ্ছে। দিস টাইপ অফ ওয়ার্ড প্রবলেম বিলংস টু হুইচ অফ দ্য ফলোয়িং মডেলস অর ক্যাটেগরি। অপশান এ অগমেন্টেশন, অপশান বি সেগ্রেগেশন, অপশান সি রিপিটেড অ্যাডিশন, অপশান ডি অ্যাগ্রেগেশন। তো দেখো সেগ্রেগেশন তো হবেই না, তোমার পৃথকীকরণ তো হচ্ছেই না, রিপিটেড অ্যাডিশন বারবার তো যোগও হচ্ছে না, ঠিক না। তাহলে অপশান এ এবং অপশান ডি এর মধ্যেই অ্যান্সার রয়েছে। তোমাদেরকে এর আগে একটা কোনো সেটে অগমেন্টেশন এবং অ্যাগ্রেগেশন সম্বন্ধে ব্যাখ্যা হয়েছিল, যে কি বলেছিলাম যে ধরো তোমার কাছে 10টা, এখানে এই যে এই ব্যাপারটা যে তোমার কাছে 10টা আপেল আছে, ঠিক আছে, তোমাকে আরও 10টা আপেল দেওয়া হলো, তাহলে বলতে পারো এটাকে অ্যাগ্রেগেশন। অগমেন্টেশন কোনটা হয়, যে তোমার মোবাইলের দাম 100 টাকা ছিল বা কোনো কিছুর দাম 100 টাকা ছিল, 10% ইনক্রিজ হয়েছে টাকাটা, তার মানে কত 110 টাকা হয়ে যাবে। তো এই যে ইনক্রিজেসটা ওইটা অগমেন্টেশনের মধ্যে পড়ে, কিন্তু এই যে 5টা আপেল আছে এবং 7টা আপেল আরও যুক্ত করে দিলাম, তাহলে কতটা হলো, এটা হবে কি অ্যাগ্রেগেশনকে বোঝাচ্ছে। তো রাইট অ্যান্সার এখানে কি হবে, অপশান ডি অ্যাগ্রেগেশন। অপশান ডি অ্যাগ্রেগেশন ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন কি বলছে, এরর প্লে, যে ত্রুটি, যে এরর প্লে অ্যান ইম্পর্ট্যান্ট রোল ইন ম্যাথামেটিক্স, অর্থাৎ ত্রুটি ম্যাথামেটিক্সে একটা ইম্পর্টেন্ট রোল, একটা গুরুত্বপূর্ণ রোল রয়েছে। দিস স্টেটমেন্ট ইজ, তো অপশান এ অ্যান্ড অপশান বিতে দেখো রয়েছে ফলস, অর্থাৎ এররের কোনো ম্যাথামেটিক্সে ইম্পর্টেন্ট রোলস নেই।
তাহলে দেখো এটা তো কখনোই হবে না, অবশ্যই ত্রুটির কিন্তু একটা ইম্পর্টেন্স রয়েছে। তো অপশান এ যেহেতু ফলস বলে দিয়েছে তাহলে বাদ, আমি পড়তেও যাব না, ফলস বলেছে তার মানে কি বাদ। তাহলে অপশান সি এবং অপশান ডিতে রয়েছে অ্যাকচুয়াল অ্যান্সার, কারণ এখানে দেখো ট্রু রয়েছে, এখানেও ট্রু রয়েছে। তো অপশান সিটা কি বলছে, ট্রু দে গিভ আইডিয়াস অ্যাবাউট হাউ চিলড্রেন কনস্ট্রাক্ট ম্যাথামেটিক্যাল কনসেপ্ট। অর্থাৎ এরর যে ত্রুটিটা, এটা কি করে একটা ধারণা দিয়ে দেয় শিশুকে যে সে ম্যাথামেটিক্যাল যে কনসেপ্টকে কীভাবে গঠন করবে। অনেকটাই বেটার মনে হচ্ছে, তো যাই হোক সি রাইট অ্যান্সার হতে পারে। আর অপশান ডিটা একটু দেখে নিই, ট্রু দে গিভ ফিডব্যাক টু স্টুডেন্ট অ্যাবাউট দেয়ার মার্কস। তাদের মার্কসের ফিডব্যাক দেবেন না, মার্কসের ফিডব্যাকের প্রশ্নই আসছে না। তো এখানে অবশ্যই রাইট অ্যান্সার কী হবে, অপশান সি, যে ত্রুটি কি করে, ত্রুটির ফলে একটা আইডিয়া পেয়ে যায় শিশুরা যে কিভাবে তারা ম্যাথামেটিক্যাল কনসেপ্টটাকে কনস্ট্রাক্ট করবে বা গঠন করবে। তো অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন 34, হুইচ অন অফ দ্য ফলোইং টিচিং লার্নিং ম্যাটেরিয়ালস, অর্থাৎ যে শিক্ষণ যে উপাদান ম্যাটেরিয়ালস টিএলএম, বেস সুইটেড টু এক্সপ্লেন 1/10 ইজ গ্রেটার দ্যান 1/100। অর্থাৎ এই যে 1/10, ঠিক না, ইজ গ্রেটার দ্যান 1/100, এটা যে বড় 1/10 যে 1/100 থেকে বড়, এটা তুমি ক্লাস 4-এর স্টুডেন্টকে কোন টিচিং লার্নিং ম্যাটেরিয়াল দিয়ে বোঝাবে। অপশান এ ডাইন্স ব্লক, অপশান বি নাম্বার চার্ট, অপশান সি অ্যাবাকাস, অপশান ডি 10x10 স্কোয়ার গ্রিড। তো অবশ্যই আমরা ভালোভাবে জানি যে এখানে স্কোয়ার গ্রিড দিয়ে তুমি ভালো করে বোঝাতে পারবে, তার মানে এরকম স্কোয়ার গ্রিড আছে, ঠিক না। এবার তুমি কি করবে, 1/10 তার মানে কি, তুমি এখানে ধরো 10 ঘর নিতে বললে, নিয়ে একটা ঘরকে নিতে বলবে, আর তারপরে 1/100 মানে কি তুমি এভাবে 100টা ঘর নিতে বলবে, নিয়ে বলবে একটা ঘর নাও, তাহলে অবশ্যই দেখাবে যে কোথায় বেশি আছে। তো 1/10টা অবশ্যই গ্রেটার দেন 1/100। তো ওই বেসিসে এই চারটে টিএলএমের মধ্যে সবচেয়ে বেটার এবং পারফেক্ট হবে এই কনসেপ্টকে বোঝানোর জন্য স্কোয়ার গ্রিড, 10x10 বা 10/10 স্কোয়ার গ্রিড। ওকে, তো রাইট অ্যান্সার অপশান ডি, 10x10 স্কোয়ার গ্রিড। Next, which one of the following is best suited for comparison of sizes of two or more two-dimensional object? যে টু ডাইমেনশনাল যে অবজেক্টগুলো রয়েছে সেটাকে বোঝানোর জন্য তুমি কোনটা সবচেয়ে বেস্ট মানে ইউজ করবে, ঠিক না, বেস্ট ব্যবহার হবে। তো অপশান এ ইউজিং নন স্ট্যান্ডার্ড ইউনিট, অর্থাৎ 1 হাত 2 হাত 1 পা 2 পা এরকম গল্প, 1 আঙ্গুল 3 আঙ্গুল এই ধরনের নন স্ট্যান্ডার্ড ইউনিট। অপশান বি এস্টিমেশন, দেখো এস্টিমেশন কখনো ম্যাথামেটিক্সে একটা ভালো প্রসেস নয়, এস্টিমেশন তখনই প্রসেস মানে ইম্পর্টেন্ট হবে যখন খুব হায়ার লেভেলে তুমি কোনো হাইলি কনসেপচুয়াল অঙ্কে যাবে তখন। তো এখানে তো একটা সিম্পল কথা যে একটা টু ডাইমেনশনাল অবজেক্ট রয়েছে, এরকম দুটো অবজেক্ট রয়েছে, ঠিক আছে। তো এখানে তুমি সাইজ বা এরিয়াটাকে মানে কম্পেয়ার করার জন্য তুমি কোনটা করবে। তো অপশান এ ইউজিং নন স্ট্যান্ডার্ড ইউনিট, অর্থাৎ যে তুমি সাধারণত কী করবে যে ওই 1 হাত 2 হাত 3 হাতের এরকম গল্প বুঝাবে, তো এটা তো হবেই না, নন স্ট্যান্ডার্ড ইউনিট এখানে অবশ্যই হবে না, বাদ এটা। এস্টিমেশন তো বলে দিলাম যে এস্টিমেশন সবসময় হাইলি কনসেপচুয়াল অঙ্কে কাজ দেবে, এখানে তো হবে না। এখানে দুটো রয়েছে, একটা অবজারভেশন অর্থাৎ তুমি পর্যবেক্ষণ করবে, আর একটা হবে সুপারপজিশন অর্থাৎ যুক্ত করবে। দেখো এখানে কিন্তু দুটোই ইম্পর্টেন্ট, অবজারভেশন আর সুপারপজিশন। সুপারপজিশনটা বলি, সুপারপজিশন কীরকম, ধরো একটা এরকম একটা ব্লক রয়েছে, আর এটার উপর তুমি কি করলে আর একটা যে ব্লক রেখে দিলে, তাহলে তুমি দেখতে পাবে যে যেটা উপরে রাখলে এখানে দেখতে পাচ্ছ সেটা কি বড়, তাহলে অবশ্যই তুমি এটা সুপারপজিশন করে ভালোভাবে বোঝাতে পারবে যে কোনটা বড় কোনটা ছোট। কিন্তু সবথেকে বেটার তো তুমি এটা ভাবো প্রাইমারি লেভেলে এখানে প্রশ্ন যদি হয় যে দুটো ব্লক আছে এরকম, ঠিক না, এরকম দুটো ব্লক আছে, তো এরকম দুটো ব্লককে এভাবে পাশাপাশি রেখে দাও, তো পাশাপাশি রেখেও তো তুমি একটা অবজার্ভ করে বুঝতে পারছো যে এটা ছোট আছে এটা বড় আছে, ঠিক না। তাহলে অবশ্যই সেই বেসিসে রাইট অ্যান্সার কী হবে, অপশান সি সুপার পজিশনও হবে, কিন্তু অপশান সি অবজারভেশনটা হবে বেশি ইম্পর্টেন্ট, কারণ দেখো সুপার পজিশনের মধ্যেও কিন্তু একটা অবজারভেশনই লক্ষ্য হচ্ছে। তো এখানে রাইট অ্যান্সার কী হবে, অবজারভেশন, বেস্ট সুইটেড ফর কম্প্যারিজন অফ সাইজেস, তাহলে সেই বেসিসে অপশান সি রাইট অ্যান্সার, অবজারভেশন। নেক্সট কোয়েশ্চেন, ম্যাথামেটিক্স পাজলস অ্যাট প্রাইমারি লেভেল হেল্প ইন, যে গণিতের যে পাজলসগুলো রয়েছে ধাঁধাগুলো রয়েছে সে গণিতের ধাঁধা তোমার কিসে প্রাইমারি লেভেলে কীভাবে হেল্প করে। তো অপশান এ আইডেন্টিফাইং ব্রিলিয়ান্ট স্টুডেন্ট অফ দ্য ক্লাস, অর্থাৎ ক্লাসের ব্রিলিয়ান্ট স্টুডেন্টকে মানে চিহ্নিত করার জন্য, কখনোই না। অপশান 2 প্রোভাইডিং ফান টু স্টুডেন্ট, অর্থাৎ স্টুডেন্টদেরকে একটা আনন্দ মজা দেয়, ঠিক আছে মানলাম। টেস্টিং প্রবলেম সলভিং স্কিল, অর্থাৎ যে তোমার যে সমস্যা সমাধান যে প্রবলেম সলভিং স্কিলটা তোমার টেস্ট হয়।
আর অপশন ডি প্রমোটিং প্রবলেম সলভিং স্কিল। অবশ্যই রাইট অ্যান্সার কী হবে, প্রমোটিং প্রবলেম সলভিং স্কিল। অর্থাৎ তোমার যে সমস্যা সমাধান করার যে দক্ষতা, সেই দক্ষতাকে তুমি উৎসাহ দিতে পারবে ম্যাথামেটিক্স পাজেলের দ্বারা। তো রাইট অ্যান্সার কী হবে, অপশান ডি প্রমোটিং হবে, টেস্টিং না, প্রমোটিং হবে। তুমি টেস্ট করতে পারো না, তুমি জাজ করতে পারো না, তুমি প্রমোট করো, তুমি উৎসাহ দাও এই ম্যাথামেটিক্স পাজেলের দ্বারা। তো অপশান ডি কী হবে রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, ম্যাথামেটিক্যাল কমিউনিকেশন রেফার্স টু, অর্থাৎ গাণিতিক যে যোগাযোগ, ঠিক না, রেফার্স টু কিসের সঙ্গে রিলেটেড বলতে পারো। তো অপশান এ অ্যাবিলিটি টু কনসলিডেট অ্যান্ড অর্গানাইজ ম্যাথামেটিক্যাল থিঙ্কিং, অর্থাৎ তোমার গণিতের যে চিন্তা ভাবনা সেটাকে তুমি একত্রীকরণ করতে পারবে, একটা সুগঠন করতে পারবে। তো অবশ্যই অনেকটা বেটার মনে হচ্ছে, তো এ রাখলাম। বাকিগুলো একটু পড়ি। অ্যাবিলিটি টু সলভ প্রবলেম, অর্থাৎ সমস্যা সমাধানের জন্যই ম্যাথামেটিক্যাল কমিউনিকেশন, না এটা হবে না। স্কিল টু পার্টিসিপেট ম্যাথামেটিক্স কুইজ, অর্থাৎ ম্যাথামেটিক্যাল কমিউনিকেশনের দ্বারা তুমি ম্যাথামেটিক্স যে কুইজগুলো রয়েছে, কুইজ প্রতিযোগিতা তুমি পার্টিসিপেট নেওয়ার দক্ষতা, না 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 এটা অবশ্য হবে না। অ্যাবিলিটি টু স্পিক ইন ম্যাথামেটিক্স ক্লাসরুম, গণিতের শ্রেণীকক্ষে কথা বলার জন্য, না অবশ্যই। তাহলে এখানে দেখতে পাচ্ছ অপশান এই হবে কি রাইট অ্যান্সার, যে এখানে তুমি কি করো, যে ম্যাথামেটিক্যাল যে তোমার থিঙ্কিংগুলো রয়েছে, সে থিঙ্কিংগুলোকে কনসলিডেট মানে একত্রীকরণ করতে পারো এবং অর্গানাইজড একটা মানে একটা গঠিত একটা স্ট্রাকচার তৈরি করতে পারো। তো ম্যাথামেটিক্যাল কমিউনিকেশন রেফার্স টু অপশান এ অ্যাবিলিটি টু কনসলিডেট অ্যান্ড অর্গানাইজ ম্যাথামেটিক্যাল থিঙ্কিং। নেক্সট কোয়েশ্চেন, দেখো এনসিএফ 2005 থেকে তোমরা দেখতে পাচ্ছ সিটেটে কোশ্চেন থাকেই থাকে। তো এনসিএফটাকে ভালো করে পড়ে নাও। আর এনসিএফের যে অ্যাকচুয়ালি আমি এরপরের ক্লাসে তোমাদেরকে বলে দেবো যে এনসিএফ 2005-এ কী কী বলেছে, ওইটা একটু তোমাদের বলে দিলে তোমাদের অনেকটা বেটার হবে, ঠিক আছে। আমি একটা ক্লাস এনসিএফ 2005 দিয়ে নেক্সট দিন করিয়ে দেবো, ঠিক আছে। তো যাই হোক, এখানে একটা কোয়েশ্চেন বলেছে, অ্যাকর্ডিং টু দ্য এনসিএফ 2005 হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ নট এ মেজর এম অফ ম্যাথামেটিক্স এডুকেশন ইন প্রাইমারি স্কুল, অর্থাৎ প্রাইমারি স্কুলে, ঠিক আছে, প্রাইমারি বিদ্যালয়ে ম্যাথামেটিক্স শেখানোর জন্য কোনটা এখানে মেন বা মেজর লক্ষ্য নয়, ঠিক আছে। তো অপশান এ টু ম্যাথামেটাইজ দ্য চাইল্ড থট প্রসেস, অর্থাৎ শিশুর যে থট প্রসেস যে রয়েছে, চিন্তাভাবনা রয়েছে, সেটাকে মানে ম্যাথামেটাইজ করা, ঠিক আছে, এটা মানা যাবে। টু রিলেট ম্যাথামেটিক্স টু দ্য চাইল্ড কনটেক্সট, অর্থাৎ গণিতকে বাচ্চার যে কনটেক্সটের সঙ্গে বাচ্চার রিলেটেড করতে হবে, ঠিক আছে, মানে ডেলি লাইফের সঙ্গে বা তার যে সে জ্ঞান তার সঙ্গে একটা রিলেট করতে হবে, হ্যাঁ ঠিক আছে। টু এনহ্যান্স প্রবলেম সলভিং স্কিল, তার প্রবলেম সলভিং স্কিলকে এনহ্যান্স করতে পারো, এটাও ঠিক হবে। কিন্তু অপশন ডি এখানে হবে না, কারণ দেখো নট বলেছে টু প্রিপেয়ার ফর হায়ার এডুকেশন ইন ম্যাথামেটিক্স, গণিতের হায়ার এডুকেশনের জন্যই যে তুমি ম্যাথামেটিক্সের লক্ষ্য হবে সেটা না। তো টু প্রিপেয়ার ফর হায়ার এডুকেশন ইন ম্যাথামেটিক্স কিন্তু এনসিএফ 2005-এর যে অনুসারে সুপারিশ অনুসারে কিন্তু ম্যাথামেটিক্সের মেজর এম না, ঠিক আছে, মেজর বলেছে, কিন্তু মেজর লক্ষ্য কিন্তু এটা না, প্রধান লক্ষ্য কিন্তু মধ্যে এটা পড়ে না যে টু প্রিপেয়ার ফর হায়ার এডুকেশন ইন ম্যাথামেটিক্স। অর্থাৎ এনসিএফ যেটা বলতে চাইছে, এনসিএফ একটা কথার উপর বেশি ঝোঁক দিয়েছিল যে তুমি অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে বিদ্যালয়ে যাবে, বিদ্যালয়ে তোমার যাতে বোঝা না থাকে, পাঠ্যপুস্তকের বাইরে তোমাকে যাতে তোমাকে কী বলবো যে ডেলি লাইফের সঙ্গে কানেকশান নিতে হবে, যে তুমি একটা সার্কেল পড়ছো, তোমাকে শেপ পড়াচ্ছে, তো অবশ্যই তোমাকে একটা ফুটবলের সঙ্গে কল্পনা করতে হবে, ঠিক আছে, যে তুমি ক্লাসরুমে গিয়ে ফুটবল নিয়ে একটা ভাবলে যে আচ্ছা ফুটবলটা একটা গোলাকার হয়, ঠিক আছে, ধরো হাতে তুমি কোনো চুড়ি পড়ে আছো, মেয়েরা হয়তো হাতে কোনো চুড়ি পড়ে আছে, তো সেই চুড়ি থেকে সার্কেলের কনসেপ্টটাকে দেওয়া যাবে। তো এই রকম তোমাকে, বা সাইকেলের চাকা বলতে পারো, যে সাইকেলের চাকাতে যে সাইকেলের যে স্পকগুলো রয়েছে সেগুলোকে আমরা ব্যাসার্ধ হিসাবে মেজার করতে পারি। তো এইরকম ডেলি লাইফের সঙ্গে তোমাকে কানেক্ট করতে হবে, ঠিক না। তো পাঠ্যপুস্তকের বাইরে যেতে হবে, এটা একটা এনসিএফের গল্প। আর একটা গল্প এনসিএফ যেটা বলছে যে তুমি শিশুকে প্রাইমারি লেভেলে কখনোই হায়ার এডুকেশনের জন্য তুমি তৈরি করতে পারবে না, ঠিক আছে, তোমাকে ওকে ডেলি লাইফের সঙ্গে কানেক্ট করতে হবে। আর ম্যাথামেটিক্সকে ক্লাস 1 এবং ক্লাস 2-এ ল্যাঙ্গুয়েজ এবং আর্টের মাধ্যমে শেখানো হবে, ঠিক আছে। তো এটা কিন্তু এনসিএফের। তো আমি যাই হোক, আমি এর পরের দিন এনসিএফ থেকে একটা ভালো ক্লাস তোমাদের আপলোড করে দেবো, এটা মাথায় রাখবে। নেক্সট, which one of the following should be most important feature of mathematics textbook at primary level? তো কী বলছে দেখো, আরেকবার কোশ্চেনটা আরেকবার পড়ি। which one of the following should be most important feature of mathematics textbook at primary level, অর্থাৎ প্রাইমারি স্তরে গণিতের যে পাঠ্যপুস্তক তার কোন বৈশিষ্ট্যটা এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ। যাই হোক, এক এক করে আমরা আলোচনা করি। তো প্রথম প্রশ্ন বলছে কনসেপ্ট শুড বি লিঙ্ক টু হায়ার ক্লাস, অর্থাৎ যে তোমার যে কনসেপ্টগুলো থাকবে পাঠ্যপুস্তকে সেগুলো হায়ার ক্লাস উচ্চ শ্রেণীর সঙ্গে কানেকশন থাকবে, শুড বি লিঙ্ক টু হায়ার ক্লাস। এটা দেখো মোস্ট ইম্পর্টেন্ট, কিন্তু এটা নয়, এটা বাদ দিলাম।
কনসেপ্ট শুড বি প্রেজেন্টেড ফ্রম কমপ্লেক্স টু সিম্পল, অর্থাৎ জটিল থেকে সরল দিকে কখনই না, সবসময় সরল থেকে জটিল দিকে তোমার যেতে হবে, জটিল থেকে তুমি সরল কখনো আসতে পারো না। তো অপশন বি তো এমনি বাদ হয়ে গেল। অপশন সি, কনসেপ্ট শুড বি প্রেজেন্টেড ইন স্ট্রিক্ট হায়ারকিয়াল ম্যানার, অর্থাৎ একটা খুব রিজিড স্ট্রিক্ট, খুব কঠোর একটা মানে ক্রমানুসারে একটা থাকবে না, স্ট্রিক্ট হবে না। তো ওই বেসিসে রাইট অ্যান্সার কী হচ্ছে, সিম্পল কথা দেখো, কনসেপ্ট শুড বি প্রেজেন্টেড ফ্রম কনক্রিট টু অ্যাবস্ট্রাক্ট, অর্থাৎ কনসেপ্ট তোমার কী হবে, মূর্ত থেকে বিমূর্তর দিকে, বাস্তব থেকে অবাস্তবের দিকে যাবে। অর্থাৎ তোমাকে প্রথমে বাস্তব জগৎকে তোকে বোঝাতে হবে, কংক্রিট ম্যাটেরিয়ালগুলো দিয়ে বোঝাতে হবে, তারপরে তোমাকে ওখানে কী করতে হবে, অবাস্তব হতে হবে, ঠিক না? তো অবশ্যই আমরা যখন ছোটোবেলায় পড়ি তখন কী হয় যে আকার, শেপ এইসব নিয়ে আমাদের আলোচনা হবে, কিন্তু পরবর্তীতে হায়ার লেভেলে তুমি যখন চলে যাবে তখন তোমার পড়াশোনার ম্যাথামেটিক্সের কী হবে, তুমি ইন্টিগ্রেশন পড়ছো, তুমি ডেরিভেটিভ পড়ছো, কিন্তু ক্লাস প্রাইমারিতে তো ডেরিভেটিভ আর ইন্টিগ্রেশন হবে না। তো ক্লাস প্রাইমারিতে তোমার কী করতে হবে, যে বেসিক জিনিসগুলোকে তোমাকে বোঝাতে হবে, বাস্তব জিনিসগুলোকে বোঝাতে হবে। তো যাই হোক, কনসেপ্ট শুড বি প্রেজেন্টেড ফ্রম কনক্রিট টু অ্যাবস্ট্রাক্ট, এটা হবে কি একটা প্রাইমারি লেভেলে পাঠ্যপুস্তকের মানে মোস্ট ইম্পর্টেন্ট ফিচার, ঠিক না? নেক্সট কোয়েশ্চেন, which one of the following represent the correct sequence of geometrical understanding? দেখো জিওমেট্রিক্যাল আন্ডারস্ট্যান্ডিং যেটা আমরা জানি ভ্যান হিলের থিওরি, দেখো ভ্যান হিলের থিওরি থেকে একটা কোশ্চেন থাকে। তো ভ্যান হিলের থিওরির আমরা যে ক্রমটা সেটা সবসময় মাথায় রাখবো, ভি অর্থাৎ ভিজুয়ালাইজেশন, তারপর হবে অ্যানালাইসিস মানে বিশ্লেষণ, তারপর হবে ইনফর্মাল ডিডাকশান, তারপর হবে ফর্মাল ডিডাকশান, আর লাস্ট অপশান হবে কি রিগর বা রিজর, ঠিক আছে? তো এখানে দেখো কি বলছে, সঠিক ক্রম চেয়েছে। তো প্রথমে সবসময় হবে ভিজুয়ালাইজেশন, তাহলে দেখতে পাচ্ছ, তারপরে ভিজুয়ালাইজেশনের পরে হবে কি অ্যানালাইসিস, তাহলে কি অপশান বি আর অপশান ডি ঠিক রয়েছে, ঠিক না? দেখো এখানে ভিজুয়ালাইজেশন, অ্যানালাইসিস। এবার দেখো অপশান বিতে রয়েছে ইনফর্মাল ডিডাকশান আর ফর্মাল ডিডাকশান, আর অপশান ডিতে রয়েছে ফর্মাল আর ইনফর্মাল। তো দেখো সবসময় মাথায় প্রথমে ভিজুয়ালাইজ করবে, হয়তো তুমি ভিজুয়ালাইজ দেখে নিলে জিনিসটাকে, তারপরে অ্যানালাইজ করবে অর্থাৎ বিশ্লেষণ করবে, তারপরে তুমি ইনফর্মাল ডিডাকশান করবে মানে ইনফর্মাল টাইপের, তারপরে তুমি ফর্মাল একটা রীতিনীতি বা প্রথানীতি অনুসারে হবে। তো ওই বেসিসে রাইট অ্যান্সার কী হবে, অপশান বি, ভিজুয়ালাইজেশান, ইনফর্মাল ডিডাকশান অ্যান্ড ফর্মাল ডিডাকশান। তো ভ্যান হিলের যে ক্রমটা এটা একটু দেখে নিলেই তাহলে কোনো অসুবিধা হবে না। নেক্সট কোশ্চেন, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ ট্রু, অর্থাৎ এদের মধ্যে কোনটা স্টেটমেন্ট সঠিক। তো জিরো দিয়ে বলছে, তো জিরো একটা খুবই ইম্পর্টেন্ট সংখ্যা, ভালোভাবে জানো। আর জিরো যে কোনো সংখ্যার পরে মানে ইউজ করতে পারো, যে ধরো 1 2 0, আবার জিরোকে আগেও বসাতে পারো, 0 1 2, ঠিক না? তো জিরোর কিন্তু প্রচুর ইম্পর্টেন্স রয়েছে। তো কি বলছে, জিরো শুড বি ইন্ট্রোডিউসড আফটার 9, অর্থাৎ 9 আফটার নাম্বার 9 না, তোমার কি নম্বর যখন তুমি শেখাচ্ছ তো 1 2 3 4 5 6 7 8 9, তারপরে তুমি শেখাবে জিরো, না এটা তো কখনোই না, ঠিক না? এটা তো বাদ। জিরো শুড বি ইন্ট্রোডিউসড অ্যাট দ্য টাইম অফ টিচিং প্লেস ভ্যালু, জিরো তোমাকে যখন প্লেস ভ্যালু বা স্থানীয় মান যখন স্থান মান যখন পড়ানো হবে, সে তখনই জিরো তুমি বুঝাতে মানে জিরো তাকে তখনই শেখাবে, কখনোই না, তখনই শেখাবে না, জিরোকে তো প্রথমেই শেখাতে হবে, তো এটাও বাদ। জিরো শুড বি ফার্স্ট নিউমেরাল টু বি টট, অর্থাৎ জিরোকে সব প্রথমে জিরোই শেখাতে হবে। আচ্ছা ঠিক আছে, মানলাম, দেখি তবুও বাকিটা দেখে নিই। জিরো শুড বি ইন্ট্রোডিউসড আফটার চিলড্রেন ডেভেলপ নাম্বার সেন্স, এটা ইম্পর্টেন্ট। যখন তার নম্বর সেন্স মানে যে সংখ্যা যে জ্ঞান যে হয়ে যাবে, তখনই তাকে কি করতে হবে, জিরো শেখাতে হবে, ঠিক না? এখানে ওর যে নাম্বার সেন্স যখন ওর মধ্যে চলে আসবে, ঠিক না, যে সংখ্যা যে জ্ঞানটা, তো সেই সংখ্যার যে সেন্সটা যখনই আসবে, সংখ্যার সেন্স আসার পরে তাকে কি করতে হবে, জিরো শেখাতে হবে। তো এখানে চারটে অপশানের মধ্যে সবচেয়ে পারফেক্ট হবে কি, অপশান ডি, জিরো শুড বি ইন্ট্রোডিউসড আফটার চিলড্রেন ডেভেলপ নাম্বার সেন্স। নেক্সট কোয়েশ্চেন, a teachers plan the following activities to introduce the concept of half to class 3 student, অর্থাৎ দ্বিতীয় শ্রেণীর কক্ষে হাফ জিনিসটাকে 1/2, এই হাফ বোঝানোর জন্য কি করবে। তো চারটে স্টেটমেন্ট রয়েছে, শোজ পিকচার রিপ্রেজেন্টিং হাফ, অর্থাৎ কিছু ছবি দেখাবে, ধরো এরকম একটা বৃত্ত এঁকে দিল, যে এই যে দেখো এটা বৃত্ত, এই যে দেখো এটা অর্ধেক করে দিলাম, তো এটার এটা হাফ, তো এটা দেখাতে পারে। রাইট সিম্বলস ফর হাফ, মানে হাফ লিখবে, যে এই যে দেখো হাফকে এভাবে লিখে।
ডিভাইডস মেনি টাইপ অফ কনক্রিট ম্যাটেরিয়ালস ইন্টু হাফ, অর্থাৎ কিছু মূর্ত বা কিছু বাস্তব ম্যাটেরিয়াল দিয়ে বুঝাবে যে দেখো এটা হচ্ছে হাফ। আর ইউজ স্টোরি অর অর্ডস টু রিপ্রেজেন্ট হাফ। তো এখানে ক্রম কোনটা হবে, মানে কিছু গল্প শোনাবে। তো দেখো প্রথমে তুমি কী করবে, প্রথমে একটা ওকে ম্যাটেরিয়াল দেবে যে দেখো এখানে এভাবে তুমি ওকে বুঝাবে যে দেখো আমার কাছে একটা ক্যাডবেরি ডেয়ারি মিল্ক আছে বা কিটক্যাট আছে, সবচেয়ে বেটার হবে কিটক্যাটে। দেখবে কিটক্যাটে এরকম দুটো লাইন থাকে না, এরকম দুটো লাইন থাকে, এই যে এটা এটা। তো বলছে দেখো আমার কাছে একটা কিটক্যাট আছে, তো আমার কাছে একটা কিটক্যাট আছে আর তোমরা তো দুজন, তো তুমি তোমাদেরকে কীভাবে করবো, তো কীভাবে দেবো, তো ভাব কী বলবে যে তাহলে অর্ধেক করে দিই, একটা তুমি নাও একটা তুমি নাও। তার মানে কি একটা বাস্তব ম্যাটেরিয়াল, একটা কিটক্যাট চকলেটকে দিয়ে তুমি প্রথমে দেখালে যে হাফ কীভাবে হয়। তো অবশ্যই সি রাইট অ্যান্সার প্রথমে হবে। তাহলে এবার দেখো এখানে সি কোথায় কোথায় আছে, তো দেখতে পাচ্ছ অপশান সি এ আর বিতে রয়েছে। তাহলে আমার অপশান এ, এই যে এটা এ বি সি ডি আর বি এ সি ডি, এই দুটো বাদই হয়ে যাবে, কারণ প্রথমে তোমাকে কিন্তু একটা কনক্রিট ম্যাটেরিয়াল দিয়ে কিন্তু সেটাকে বোঝাতে হবে। তো ওই বেসিসে অপশান এ অ্যান্ড অপশান বি তাহলে হাতে থাকলো। এবার দেখো যখন তুমি এটা হয়ে গেল তখন তুমি কি করবে, তখন তুমি তাকে একটা চিত্র দেখাবে যে দেখো এই যে দেখতে পাচ্ছ, তাহলে এরকম একটা বৃত্ত যদি বলি তো এটা দেখো হাফ হয়ে গেল। বা ওই যে তুমি চকলেটটা দেখাতে পারো, দেখো এই যে চকলেট ছিল, এখানে দেখো আমি এইভাবে ভাগ করে দিলাম, তাহলে কি এটা হাফ হয়ে গেল। তাহলে তারপরে কি হবে, অপশান এ শোজ পিকচার অ্যান্ড রিপ্রেজেন্টিং হাফ। তারপরে কিছু হয়তো গল্প বা কিছু অর্ডের মাধ্যমে হাফ বুঝিয়ে দেবে ডি, আর লাস্টে বুঝাবে রাইট সিম্বল ফর হাফ, তারপর লিখে দেবে যেটা হাফ। তাহলে অপশান কি হচ্ছে সি এ ডি বি, তাহলে অপশান এ হবে কি রাইট অ্যান্সার, সি এ ডি বি। প্রথমে তুমি কনক্রিট ম্যাটেরিয়াল দিয়ে হাফ বুঝাবে, তারপরে তুমি কিছু চিত্র আঁকবে, কিছু জিনিস দেখাবে, তারপরে কিছু গল্প শোনাবে বা কিছু গল্পর মাধ্যমে বা কিছু শব্দের মাধ্যমে হাফ বোঝাবে, আর লাস্টে তুমি কি করবে, সিম্বলস তুমি হাফ লিখে দেবে। ঠিক আছে, তো অপশান সি এ ডি বি রাইট অ্যান্সার, অপশান এ। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ ট্রু অ্যাবাউট টিচিং অ্যান্ড লার্নিং অফ ম্যাথামেটিক্স ইন ক্লাস 1 অ্যান্ড ক্লাস 2? অর্থাৎ ম্যাথামেটিক্স ক্লাস 1 এবং ক্লাস 2তে ম্যাথামেটিক্স বা গণিত শেখানোর সবচেয়ে বেস্ট স্টেটমেন্ট এখানে কোনটা রয়েছে। তো কী বলছে, লটস অফ অপরচুনিটি ফর প্র্যাকটিস শুড বি প্রোভাইড, অর্থাৎ প্রচুর প্রচুর বা বেশি বেশি পরিমাণে তোমাকে মানে প্র্যাকটিস অপরচুনিটি দিতে হবে। অনলি ওরাল ম্যাথামেটিক্যালস প্রবলেম শুড বি ডান, অর্থাৎ মৌখিক কিছু অঙ্ক, যে বলো 4-এর সঙ্গে 5 গুণ যোগ করলে কত হবে এরকমই, তো এটাও হবে না। অপশান সি ম্যাথামেটিক্স শুড বি ইন্টিগ্রেটেড উইথ আদার সাবজেক্ট লাইক ল্যাঙ্গুয়েজ অ্যান্ড আর্টস, ইম্পর্টেন্ট, এটাই অ্যান্সার। ক্লাস 1 এবং ক্লাস 2তে ম্যাথামেটিক্সকে তোমাকে কী করতে হবে, ল্যাঙ্গুয়েজ, ভাষা এবং আর্ট এবং যে মানে শিল্প বা অঙ্কন, ঠিক আছে, তো ভাষা এবং আর্টের মাধ্যমে তোমাকে কী করতে হবে, শেখাতে হবে। তো অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। আর অপশান ডি কী ছিল, ম্যাথামেটিক্স শুড নট বি টট ইন ক্লাস, না না, এটা ম্যাথামেটিক্স তো শেখাতে হবে কিন্তু সেটা ল্যাঙ্গুয়েজ এবং আর্টের মাধ্যমে শেখাতে হবে। তো অপশান সি কী হবে, রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ প্রি রিকুইজিট বা রিকোয়াইসাইড ইন টু আন্ডারস্ট্যান্ড ডেসিমাল রিপ্রেজেন্টেশন অফ এ নাম্বার, অর্থাৎ দশমিক সংখ্যার দশমিক রিপ্রেজেন্টেশন বোঝানোর জন্য তুমি এখানে চারটার মধ্যে কোনটা ইউজ করবে, অ্যাডিশন, সাবস্ট্রাকশন, প্লেস ভ্যালু, মাল্টিপ্লিকেশন। খুব ইম্পর্টেন্ট, প্লেস ভ্যালু। তুমি দশমিক বোঝাবে যে 15.5, তো এটা বোঝানোর জন্য তোমাকে অবশ্যই তার স্থানীয় মানটাকে বোঝাতে হবে, ঠিক না। তো প্লেস ভ্যালু ইজ দ্য প্রি রিকুইসাইড আন্ডারস্ট্যান্ড ডেসিমাল, মানে আন্ডারস্ট্যান্ড, ঠিক না। তো অবশ্যই স্থানীয় মানটাকে তোমাকে প্রথমে বোঝাতে হবে। তো রাইট অ্যান্সার কী হবে, প্লেস ভ্যালু। লাস্ট কোশ্চেন, খুব ইম্পর্টেন্ট এবং খুব সহজ, দ্য 4 ফান্ডামেন্টাল অপারেশন ইন অ্যারিথমেটিক। পাটিগণিতে তোমার 4টে প্রধান যে অপারেশন সবাই জানো, যোগ, বিয়োগ, গুণ, ভাগ। তাহলে দেখো কোথায় রয়েছে, তাহলে এই তো অপশান ডি, অ্যাডিশান, সাবস্ট্রাকশন, মাল্টিপ্লিকেশন অ্যান্ড ডিভিশন। তো এটা হবে কি রাইট অ্যান্সার, তাহলে 60 অপশান ডি। তাহলে এই ছিল আমাদের আজকে কি 2016 ফেব্রুয়ারির আমরা সিটেট ফেব্রুয়ারি 2016 পেপার 1 ম্যাথামেটিক্স তাহলে কমপ্লিট। তাহলে অলরেডি আমাদের 4টে পেপার কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গেল, 16, 18, 19 জুলাই, আর মনে হয় একটা 19 ডিসেম্বর বা কিছু একটা ছিল, একটু দেখে নেবে। তো যাই হোক 4টে সেট আমাদের কমপ্লিট। তো এভাবে আমরা আরও 21, 22 তো হয়নি, 21, 20, তারপর 2023-এর রিসেন্টলি ওগুলো করাবো। তো আজকে ক্লাস তাহলে এখানে রাখলাম, রামানুজন সিরিজ ক্লাস নম্বর 4 আমাদের কমপ্লিট, সিটেট ফেব্রুয়ারি 2016। তো অবশ্যই যদি ভালো লাগে তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে,
ভিডিওটাকে লাইক করবে এবং বাকি যে ক্লাসগুলো রয়েছে সে বেঙ্গলি পেডাগগি হোক বা সিডিপি হোক সেগুলো ক্লাসগুলো তোমরা কিন্তু প্লেলিস্টে গিয়ে ক্লাসগুলো করে নিতে পারো। তাহলে আজকের মতো এখানে রাখলাম, আবার দেখা হবে তাহলে পরবর্তী ক্লাসে। চলো বাই।